আসসালামু আলাইকুম। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন যে আপডেট গভর্নমেন্ট সার্কুলার গুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে আবেদন করার যে প্রসেসটা টেলিটকে আবেদন করার প্রসেসটা মোটামুটি একই। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে টেলিটকে আবেদন করতে হবে। আপনি প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে গভর্নমেন্ট আবেদন যেগুলো আছে এগুলাতে কিন্তু সরাসরি দেখতে পাবেন যে একটা লিংক দেওয়া থাকবে teletalk.com.bd লাইক এই যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখেন যে একটা bjsccr.teletalk.com.bd প্রত্যেকটা লিংক কিন্তু এরকমই থাকে বেশিরভাগই। তবে হাতে গোনা দুই একটা আছে, যেমন কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকে যেগুলা তারা নিজেরা আবেদন নিয়ে থাকে, বাকি বাদে যা আছে সবকিছু কিন্তু এই টেলিটকের মাধ্যমেই নেওয়া হয়। তো এখন এই যে লিংকটা দেওয়া থাকবে, আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইটার পরবর্তীতে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট যেটা লেখা থাকবে সেটা হচ্ছে যে আপনারা যে সার্কুলারটা আছে সেটার পিডিএফটা এখান থেকে ক্লিক করলে সরাসরি কিন্তু দেখতে পাবেন। আর যদি এই যে দেখেন সরাসরি কিন্তু সার্কুলারটা দেখাচ্ছে এবং নিয়মাবলী যেটা থাকে এটা এখান থেকে দেখতে পারবেন। আর এটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। যদি একাধিক সার্কুলার থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত সার্কুলারটা চেক করে নিতে হবে। অনেক সময় একটা মন্ত্রণালয়ে আলাদা আলাদা সার্কুলার থেকে থাকে, যেমন এটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এখান থেকে শুধুমাত্র বর্তমানে একটা সার্কুলারই আছে। তো এইখান থেকে আমি সার্কুলারটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে নেক্সট। অ্যান্ড এইখান থেকে আপনাকে কোন পোস্টে আপনি আবেদন করবেন সেটা সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে হচ্ছে আমি এই পোস্টে আবেদনটা করতে চাচ্ছি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। দেন এটা সিলেক্ট করে নেক্সটে দিবেন। আর এখান থেকে দেখেন একটা অপশন আসবে কিন্তু যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এটা নো দিয়ে দিবেন। কেননা এখানে যারা সাবস্ক্রিপশন কিনে টেলিটকের শুধুমাত্র তাদের জন্য সেটা ইয়েস করবেন। আর এটা ইয়েস নোর সাথে আসলে কোনো কিছুরই সম্পর্ক থাকে না। তো এইরকম একটা ইন্টারফেস প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে অ্যাপ্লিসিয়েন্টস নেম, এখানে আপনি সরাসরি যিনি আবেদনকারী তার নামটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে তথ্যগুলা আপনারা ফিল আপ করে নিবেন আপনাদের সার্টিফিকেট অনুযায়ী। দেন এখান থেকে হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সার্টিফিকেট বেসড দিতে হবে। আপনাদের যদি এনআইডি কার্ড বা অন্যান্য কিছুতে কোনো গরমিল থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি চেষ্টা করবেন সার্টিফিকেটের সাথে মিল রেখে দেওয়ার জন্য। তারপর এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিলে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। এরপরে এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সেম ভাবে ইয়েস দিয়ে সেটার যে নাম্বারটা থাকবে এখানে দিয়ে দিবেন। দেন পাসপোর্ট আইডি যেটা রয়েছে, যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট আইডি দিতে পারেন। দেন হচ্ছে মেরিডিয়াল স্ট্যাটাস, এখান থেকে সিঙ্গেল দিয়ে দিলাম, আপনাদের যেটা থাকে সেটা দিবেন। দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার মোবাইল নাম্বারটা যেখানে আপনার এসএমএস আসবে বা যেখানে এটা পেমেন্ট করার পরেও এখানে মেসেজ যাবে সবকিছু এই নাম্বারে আসবে। দেন ইমেল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কোটা যদি আপনার এখান থেকে যেগুলা আছে সেগুলা চাইলে দিতে পারেন, যেমন তার জেন্ডার, ইথনিক, ম্যান্ডেটরি, ফিজিক্যাল চ্যালেঞ্জড, মানে যাদের আহ শারীরিক সমস্যা আছে তারা দিতে পারে চাইল্ড অফ ওয়্যার, হিরোইন, বীরাঙ্গনা, এরপরে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে আছে থার্ড জেন্ডার। আমার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। দেন হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি ওই মন্ত্রণালয়ে কোনো চাকরিরত অবস্থায় বর্তমানে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন সেটার আন্ডারে যদি কোনো কিছু থাকে। দেন হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, এই ঠিকানাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আসলে আপনার চাকরি হওয়ার পরে আসলে চিঠিটা কোথায় যাবে বা এই ধরনের কিছু। তাই আপনারা অনেকে অনেক জায়গায় অবস্থান করতে পারেন। কিন্তু এখান থেকে সরাসরি আপনার পিতা অথবা মাতা অথবা আপনার অভিভাবক যিনি জীবিত আছেন তার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। কেয়ার অফ, এখানে উনার নাম লিখবেন। দেন হচ্ছে এখানে কিন্তু আসলে ফুল অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নাই। আপনার যদি রোড নাম্বার, হাউস নাম্বার এগুলো থাকে দিবেন অথবা সরাসরি আপনার ভিলেজ নাম দিবেন। এত কিছু আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসটা এখান থেকে আপনি যদি নাও জানেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গুগল থেকে সার্চ করে জেনে নিবেন। কারণ এটা কিন্তু চাকরি হওয়ার ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট
ফেলে এবং পোস্ট কোডটা কত সারা উপজেলায়, আপনার সারা উপজেলায় প্রত্যেকটা পোস্ট অফিসের কোড কিন্তু সেম। এই জিনিসটা জাস্ট ইয়ে রাখবেন। আর এখানে সেম অ্যাড্রেস অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনি যেখানে থাকেন বর্তমানটা আর ওইটা আলাদা দেওয়ার কোনো মানেই হয় না। কারণ পরবর্তীতে আপনার প্রবলেম হইতে পারে। একটু যদি গরমিল হয়ে যায় তাহলে এটা প্রবলেম হইল না? ওকে। দেন হচ্ছে এসএসসি or equivalent লেভেল। আপনি এক্সামিনেশন যদি এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল, অ লেভেল, ক্যামব্রিজ, এসএসসি ইকুইভ্যালেন্ট, আম দাখিল ভোকেশনাল, মানে আপনি যদি এরকম কোনো কোর্স করে থাকেন করবেন। দেন আমি এখান থেকে কিন্তু এসএসসি সিলেক্ট করে দিয়েছি। দেন বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন? আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে। দেন হচ্ছে আমার এসএসসির যে রুল নাম্বার সেটা এখান থেকে লিখতে হবে। দেন সাবজেক্ট জিপিএ, সরি রেজাল্ট, এখানে আউট অফ 5 কিন্তু থাকে আমাদের জিপিএ, যেটা এখান থেকে আমার রেজাল্টটা দিয়ে দিব। এরপরে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা থাকবে। অনেক সময় অনেকে ভুল করতে পারেন প্রথমবার আবেদন করলে, আর বারবার আবেদন করলে তো এটা স্বাভাবিক, জানেনই। এরপর হচ্ছে এসএসসির রুল, আর এখান থেকে রেজাল্টটা দেখে বসাইতে হবে। ঠিক একইভাবে এখান থেকে আপনার এইচএসসি বা ইকুইভ্যালেন্ট কোনো কিছু হলে করতে পারবেন, অথবা ডিপ্লোমা করেছেন যারা তারাও কিন্তু এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারেন। আমি সরাসরি এইচএসসিটা দিয়েছি। কারণ এখানে এইচএসসি ডিপ্লোমা ২ টাই আছে। বাট তারা যেহেতু সরাসরি ডিপ্লোমা উল্লেখ করে নাই, এটা এইচএসসি সমমান হিসেবে কার্যকর হবে। এটা তো কোনো টেকনিক্যাল সেক্টর না। সো এখান থেকে এইচএসসি সিলেক্ট করে দেন বোর্ড হচ্ছে, এটা বোর্ড সিলেক্ট, দেন পাসিং ইয়ার ২০১৯ আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে রুল নাম্বার অ্যান্ড সাবজেক্ট হিউম্যানিটিজ অ্যান্ড রুল নাম্বার অ্যান্ড রেজাল্ট হবে আউট অফ 5। এই ২ টা জিনিস দিয়ে দিতে হবে। এর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল যাদের আছে তারা কিন্তু এটা দিতে পারেন। বাট আমি রিকমেন্ড করব সর্বোচ্চ যোগ্যতা যতটুকু চেয়েছে এর বাহিরে আপনারা কোনো কিছু এড করতে যাবেন না। ভাইবা বোর্ডে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বেশি যোগ্যতা আছে মানে আপনি এর থেকে ভালো চাকরি পেলে চলে যাবেন। এই জিনিসটা থিংক করে অনেক সময় বাদ দিয়ে দেয়। সো এই জিনিসগুলা না করাই ভালো আরকি। তবে আপনি চাইলে করতে পারেন অ্যাজ ইউ উইশ। তারপরে জব এক্সপেরিয়েন্স আপনি চাইলে এখান থেকে যদি এটা টিক মার্ক করেন তাহলে কিন্তু এটা এনাবেল হয়ে যাবে। যে এমপ্লয়িড অন, আপনি কোথায় ছিলেন, কোন ধরনের সেক্টরে, এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি কিন্তু এটা যুক্ত করে দিতে পারেন। বাট আমার যেহেতু এক্সপেরিয়েন্স নাই এবং এক্সপেরিয়েন্স চাই নাই তারা, আমি সেক্ষেত্রে এক্সপেরিয়েন্স দিতে যাব না। ওকে? দেন হচ্ছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ড ইন বাংলা অ্যান্ড 20 ওয়ার্ড ইন ইংলিশ, মানে কোনো ধরনের ২০ টা বাংলাতে এবং ২০ টা ইংলিশে আ টাইপ করার যে রিকোয়ারমেন্ট তাদের ছিল এটা আপনার আছে কিনা এটা আবারও তারা জানতে চাচ্ছে, এবং কম্পিউটার বিষয়ে আলাদা স্কিল আছে কিনা সেটা তারা জানতে চাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে যে একটা কোড থাকবে এটাকে আপনারা ফিল আপ করে দিবেন। আ এটা হচ্ছে ওকে, দেন এটাকে আপনারা টিক মার্ক করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখেন আপনার যে তথ্যটা আপনি সাবমিট করেছেন, এটা কিন্তু আবার দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে পুনরায় দেখতে পারেন যে কোথাও ভুল আছে কিনা। অবশ্যই এটাকে একটা রিভিশন দিয়ে দিবেন। যাতে কোনো ভুল থাকলে পরবর্তীতে কিন্তু এই আবেদনে আপাতত আর সংশোধন করতে পারছেন না। সো এটা ভালোভাবে দেখে শুনে তারপরে কনফার্ম করবেন। তো আমি যখন সবকিছু দেখলাম যে ঠিকঠাক আছে, দেন হচ্ছে আমি এইখানে দেখেন ২ টা আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার ছবি এবং আরেকটা হচ্ছে আপনার সিগনেচার। তো ছবিটা হইতে হবে ৩০০/৩০০ পিক্সেল এবং সিগনেচারটা হইতে হবে ৩০০/৮০ পিক্সেল। তো এই কাজটা যদি আপনার না করা থাকে, সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে রাখবো যেখান থেকে কিভাবে এই ধরনের একটা ছবি একদম প্রফেশনাল করে বানাতে পারেন আপনারা। এই ধরনের ছবি কিভাবে প্রফেশনাল ভাবে বানাতে পারেন, এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। একদম নরমাল একটা ছবি থেকে সরাসরি হচ্ছে এই ধরনের ছবিটা আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে দেখেন আমি ফাইল ম্যানেজারে গেলাম। দেন ব্রাউজার থেকে আমার খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি আমার গ্যালারিটা ইউজ করছি। দেন এখান থেকে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে আমার কাঙ্ক্ষিত সেই ৩০০/৩০০ সাইজ করা ছবিটা এবং সিগনেচারটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে কুচ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আমাদের ছবিটা সিলেক্ট করে দিয়েছি এবং নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমরা সিগনেচারটা আপলোড করব সেম প্রসেসে। আমরা এখান থেকে নির্দিষ্ট একটা ফাইলে রেখেছিলাম এগুলো। অনেকদিন আগে রেখেছিলাম বাট কোনো
প্যারা নাই। এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই গ্যালারির মাধ্যমে খুঁজে নিচ্ছি। আপনারাও সেম কাজটা করবেন। মানে একবার ১ম এ জাস্ট এটা করে নিবেন। আমি ভিডিওটা দিয়ে দিব কিভাবে রিসার্চ করে এগুলা একদম প্রফেশনাল মানের এরকম ছবি একটা তৈরি করে রাখতে পারেন। দেন এটা সেভ করে রাখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে দেখেন আমি কিন্তু আমার সিগনেচারটা আপলোড করে দিয়েছি। দেন আমার কাজ শেষ। এটা যদি আমি টিক মার্ক করে জাস্ট সাবমিট এ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কাজটা এখান থেকে একদম কমপ্লিট হয়ে গেল। দেখেন এখানে চাইলে এখন আমি আ সরাসরি ডাউনলোড করে ফেলতে পারবো। বাট এখানে আমার অ্যাপ্লিকেশন কপি দেখাচ্ছে আনপেইড। হ্যাঁ? এখানে আনপেইড দেখাচ্ছে। আমি রিলোড করার পরে আসলে ইনভ্যালিড অ্যাক্সেস দেখাচ্ছে। হুম? এখন এইখানে আমার একটা আ কোড ছিল, ইউজার আইডি ছিল যেটার মাধ্যমে আসলে পেমেন্টটা করতে হইতো। তো এখন অ্যাডমিট কার্ডে যদি ক্লিক করি, অ্যাডমিট কার্ড তো এখনো আসে নাই। রিকভারি ইউজার দেখেন। হ্যাঁ? এখান থেকে রিকভারি ইউজার। এখন ইউজার যে রিকভারি করব, আমার তো ইউজার আইডি জানা নাই। আমি তো এখান থেকে আ হচ্ছে আ রিফ্রেশ করে এটাকে আমি কেটে ফেলছি। কিন্তু ইউজার আইডিটা দরকার ছিল। আমার পেমেন্ট করার জন্য ইউজার আইডিটা দরকার ছিল। তো এখন দেখেন এখানে আসার পরে ফরগেট ইউজার আইডি, তো এখান থেকে ক্লিক করে দিলাম। দেন এইটাও কিন্তু আমি রিকভার করতে পারবো। লাইক এখান থেকে আমার ফুল নামটা দিতে হবে। আমি যেটা দিয়ে আসলে আবেদন করেছিলাম। আমি ফুল নেম লিখলাম। আমি রিকভারি জিনিসটা আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ভবিষ্যতে এটা নিয়ে আপনারা অনেকে বিপদে পড়তে পারেন যদি এরকম হয়ে যায়। সেজন্য আমি মূলত এই কাজটা করেছি। দেন হচ্ছে আমি এখান থেকে আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি কোন পোস্টে আবেদন করেছিলাম, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। দেন যদি ফাইন্ড এ ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমার নাম সহ নিচে ইউজার আইডিটা তারা দিয়ে দিয়েছে। তো আমি এইখান থেকে এই ইউজার আইডিটাকে কপি করে নিচ্ছি। তো একইভাবে এখানে তথ্য দিয়ে যদি আমি ফাইন্ড এ ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু আমাকে ইনভ্যালিড ইনফো দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না করছি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার আবেদনটা সম্পন্ন হয় নাই। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে হচ্ছে ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য ইউজার আইডিটা কিভাবে রিকভারি করতে হবে সেটা দেখাইলাম। এখন পেমেন্ট প্রসেসটা দেখাই। আগে যেভাবে ছিল ঠিক সেই পর্যায় থেকে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউজার আইডি আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করব। দেন হচ্ছে আমাদের যেকোনো একটা টেলিটক সিমে গিয়ে এই পোস্টের জন্য দেখতে পাচ্ছি আমরা ৳১১২ আবেদন ফি লাগবে চার্জ সহ। ৳১১২ উপরে আছে এরকম একটা সিম থেকে আমরা সরাসরি মেসেজে চলে যাব। তো এই যে কোডটা আছে এখানে ইউজার আইডিটা আছে। জাস্ট ইউজার আইডিটা আপনাকে কপি করতে হবে। দেন হচ্ছে ১ম এ লিখতে হবে এটা BJSCCR এটা লিখে একটা স্পেস দিবেন। এটা স্পেস দিয়ে এই কোডটা দিতে হবে। তাহলে সরাসরি আমরা চলে যাই পেমেন্ট প্রসেসে। তো সরাসরি এখানে মোবাইল অপারেটরে চলে আসছি। এখানে BJSRC যেটা লেখা ছিল এবং কোড নাম্বার যেটা দিয়েছে আমরা সেটা এখানে লিখে নিয়েছি। জাস্ট যেকোনো টেলিটক নাম্বার থেকে এটা সেন্ড করে দিলেই কিছুক্ষণের ভিতরে কিন্তু একটা রিপ্লাই মেসেজ আসবে যে আমরা যে আবেদন করেছি সেখানে প্রার্থীর নাম কি ছিল সেটা ডিটেইলস সহ A to Z তথ্য নিয়ে একটা মেসেজ কিন্তু সরাসরি চলে আসবে। তো এইখানে সাথে মেসেজটা আসতে পারে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হইতে পারে। তো এখান থেকে দেখেন আমার নাম সহ ডিটেইলস সহ পিন নাম্বার এটা দিয়ে দিয়েছে এবং এখানে লেখা আছে ইউর পিন ইজ এত টু পে। এখানে দেখেন মেসেজটাতে লেখা আছে যে টাইপ BJSCCR ইয়েস এরপরে পিন নাম্বারটা দিতে বলতেছে। আমি সরাসরি এখান থেকে এই লেখাটাকে কপি করে নিচ্ছি। আমার এখান থেকে তো আর টাইপ করার প্রয়োজন নাই। আমি জাস্ট এই অংশটাকে কপি করে বাকি যেইটুকু অংশ আছে এটাকে আমি এখান থেকে মুছে দিলাম। এখন শুধুমাত্র এটা লিখে এসএমএসটা পাঠায় দিলেই কিন্তু আমার আবেদনটা কনফার্ম হয়ে যাবে এবং কনফার্মেশন মেসেজ আমার এটাতে একটা আসবে এবং যেই নাম্বার দিয়ে আবেদন করেছিলাম, আবেদন করার সময় মোবাইল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন কনগ্রেটস মেসেজ চলে আসছে এবং এখানে আবেদন ফি যত টাকা আছে ততটা কিন্তু মাস্ট থাকতে হবে। এখানে ৳১১২ ছিল, ৳১১২ কিন্তু রয়ে গিয়েছে। তো 16222 নাম্বারে মূলত এই মেসেজটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।